নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 27শে মার্চ দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো এসসি বা এসটি সম্প্রদায়ের মানুষ নিজের ধর্ম পরিবর্তন করেন, ধরুন উনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান বা ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে ওই ব্যক্তি এতদিন পর্যন্ত যে এসসি বা এসটি হওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা পাচ্ছিলেন বা যে রিজার্ভেশনের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন সেগুলো কি বন্ধ হয়ে যাবে? মানে একবার কোনো ব্যক্তি হিন্দু ধর্ম থেকে যদি খ্রিস্টান বা ইসলাম ধর্মে কনভার্ট হয়ে যায়, তাহলে তখনই কি তাদের এসসি বা এসটি স্ট্যাটাস চলে যাবে, নাকি তারা এসসি বা এসটি স্ট্যাটাস কনভার্ট হওয়ার পরেও ভোগ করতে পারবে, হ্যাঁ, বা রিজার্ভেশন তাদের থাকবেই? এই বিষয়টা নিয়েই আজকের এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে। আর হঠাৎ করে এরকম আলোচনা আসার কারণ কি? এর কারণ হচ্ছে রিসেন্টলি মানে 24শে মার্চ আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দেয় এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেন যে কেবলমাত্র হিন্দু, শিখ এবং বুদ্ধ এই তিনটি ধর্মের মানুষরাই এসসি এর মানে আওতায় বা শিডিউল কাস্টের আওতায় আসতে পারবেন। বাকি কোনো ধর্মের মানুষই এই শিডিউল কাস্টের আওতায় আসতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একবার হিন্দু ধর্ম থেকে কিংবা শিখ বা বুদ্ধ এই সমস্ত ধর্ম থেকে অন্য কোনো ধর্মে কনভার্ট হয়ে যায়, সেটা খ্রিস্টান হোক, ইসলাম হোক, যে কোনো ধর্মেই কনভার্ট হয়, তখনই তাদের শিডিউল কাস্টের স্ট্যাটাস কিন্তু চলে যাবে। বুঝতে পারছেন? তো এই মুহূর্তে আমাদের মনে নানান রকমের প্রশ্ন জাগবে, তো সেইগুলো আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। ঠিক আছে, তো এডিটোরিয়ালটি এক্সাম পারপাসে খুবই ইম্পর্টেন্ট, তাই এক্সাম রিলেটেড কিছু বিষয় আমরা আজকে আলোচনা করব, তারপরে এডিটোরিয়ালটি পড়ব। তো দেখুন, যেটা প্রথমে আমরা আলোচনা করব বা জানবো আমাদের পরীক্ষার পারপাসে বা এক্সাম পারপাসে, সেটা হচ্ছে যে এই যে এসসি বা শিডিউল কাস্ট, এটা আমাদের সংবিধানে কোথায় উল্লেখ রয়েছে? তো দেখুন, এসসি বা শিডিউল কাস্ট কি, না, বা কারা এসসি বা কারা এসটি এরকম পার্টিকুলারলি আমাদের সংবিধানে কিন্তু ডিফাইন করা হয়নি। বুঝতে পারছেন? কিন্তু সেখানে বলা হয়েছে যে আর্টিকেল 366 ক্লোজ 24-এ বলা হয়েছে যে শিডিউল কাস্ট কী হবে, শিডিউল কাস্টের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো এখন আপনাদের যদি কোশ্চেন আছে যে শিডিউল কাস্টের বিষয়ে সংবিধানের কোথায় বলা হয়েছে শিডিউল কাস্টের বিষয়ে, তো সঙ্গে সঙ্গে আর্টিকেল 366 ক্লোজ 24। তো আর্টিকেল 366 কী বলে জানুন? আর্টিকেল 366 অনেক ডেফিনেশনস দেয়, মানে বিভিন্ন ডেফিনেশনস যেগুলো রয়েছে তার বিষয়ে আর্টিকেল 366-এ রয়েছে। তো সেইখানে 24 নম্বর যে ক্লোজটা, সেই 24 নম্বর ক্লোজে শিডিউল কাস্টের কথা বলা হয়েছে, শিডিউল কাস্টের ডেফিনেশনের কথা বলা হয়েছে। আর সেই আর্টিকেল 366-এর 25 নম্বর ক্লোজে শিডিউল ট্রাইবস, হ্যাঁ, এসটি এর ডেফিনেশনের কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেখানে কিন্তু শিডিউল কাস্ট কি বা কারা তার কোনো ডেফিনেশন দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছে যে আর্টিকেল 341 যেটা বলবে, হ্যাঁ না, যাদেরকে শিডিউল এসসি বলবে সেটাই হবে এসসি, মানে তারাই হবে এসসি, হ্যাঁ না? বুঝতে পারছেন? তো এটাই এখানে লেখা আছে, শিডিউল কাস্ট মিনস সাচ কাস্ট, রেসেস or tribes or parts of or groups within such caste, races or tribes as are deemed under article 341 to be scheduled caste for the purpose of this constitution। তাহলে কি আর্টিকেল 341-এ যাদেরকে বলা হবে, যে কাস্টকে, যে জাতিকে, মানে যে ট্রাইবকে বলা হবে এসসি, তাদেরকে এসসি মানা হবে। আর আর্টিকেল কি বলবো 366 এর ক্লোজ 25-ও একই কথা বলে যে আর্টিকেল 342 যাদেরকেই এসটি বলবে তারাই হচ্ছে এসটি। কিন্তু আর্টিকেল 341 আর আর্টিকেল 342 কি লেখা রয়েছে? তো এখানেও কিন্তু খুব ভালো করে ডিটেলসে লেখা নেই। আর্টিকেল 341 কি বলে জানো? আর্টিকেল 341 বলে যে প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে, প্রেসিডেন্ট ডিসাইড করতে পারেন যে কারা এসসি, আর আর্টিকেল 342 বলে যে কারা এসটি, হ্যাঁ, আর্টিকেল 342। আমরা 341-এর কথা এখানে আলোচনা করছি। যাই হোক, তো আর্টিকেল 341 কি বলে যে প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ দ্য গভর্নর মানে কি, যে স্টেটের কথা বলছি। এখন একটা কথা বলে রাখি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, পাশে রয়েছে ওড়িশা। তো ওড়িশার কথা যদি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি, হ্যাঁ না, ওড়িশাতে তারা এসসি হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বুঝতে পারছেন? তো
প্রেসিডেন্ট যে কোনো একটা স্টেট, ধরো আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নর রয়েছে, রাজ্যপাল রয়েছে, সেই গভর্নরের সঙ্গে প্রেসিডেন্ট কনসালটেশন করবেন, হ্যাঁ না, আলোচনা করবেন। তারপরে প্রেসিডেন্ট একটা লিস্ট পাবলিশ করবে, হ্যাঁ না, একটা নোটিফিকেশনের মাধ্যমে একটা পাবলিক নোটিফিকেশান জারি করবে বা একটা লিস্ট জারি করবে যে এই কাস্ট বা এই ট্রাইবসগুলো হচ্ছেন বা এই কী বলবো রেসের মানুষগুলো হচ্ছেন শিডিউল কাস্ট। আশা করছি বুঝতে পেরেছেন, ব্যাপারটা একটু জটিল মনে হয়ে গেলো, যদিও সিম্পল একটা ব্যাপার। যে কোনো একটা স্টেটের কথা বলি, ধরো ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, ওয়েস্ট বেঙ্গলে কারা এসসি হবে আর কারা এসসি হবে না সেইটার জন্য প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের গভর্নরের সঙ্গে কনসালটেশন করবেন। তারপরে প্রেসিডেন্ট একটা লিস্ট জারি করবেন, এসসি লিস্ট, হ্যাঁ না, আর সেটা কিভাবে জারি করবে? পাবলিক নোটিফিকেশনের মাধ্যমে। তারপর থেকে সেই লিস্টে যে সমস্ত জাতিকে উল্লেখ করা হবে সেই জাতিগুলোই এসসি হবে। বুঝতে পারছেন? এটা আর্টিকেল 341-এর ক্লোজ 1-এ বলা হয়েছে। বুঝতে পারছেন? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে আর্টিকেল 341 ক্লোজ 1-এ কী বলে? আর্টিকেল 341-এর ক্লোজ 1 বলে যে প্রেসিডেন্ট এসসি লিস্ট তৈরি করতে পারবেন, না, পাওয়ার আছে। কার সাথে? গভর্নরের সাথে কনসালটেশন করে। সেটা প্রত্যেকটা স্টেট আর প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরির জন্য, হ্যাঁ না, আলাদা আলাদা। প্রত্যেকটা স্টেটের, ধরো আমার স্টেটের এসসি কাস্ট যদি সার্টিফিকেট থাকে, আমি তামিলনাড়ুতে গিয়ে দাবি নাও করতে পারি, না, সেখানে আমার এসসি সার্টিফিকেট ভ্যালিড নাও হতে পারে, কারণ প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা হতে পারে। বুঝতে পারছেন? কিন্তু আর্টিকেল 341-এর ক্লোজ 2 আরও একটা খুব সুন্দর কথা বলে যে প্রেসিডেন্ট তো লিস্ট বানিয়ে দিল, কিন্তু প্রেসিডেন্ট চাইলেই সেই লিস্টে কোনো পরিবর্তন করতে পারবেন না। বুঝতে পারছেন? প্রেসিডেন্ট আজকে ইচ্ছে হলো আজকে এই জাতিটাকে বাদ দিয়ে দেবো, সেরকম হবে না। কেবলমাত্র পার্লামেন্ট, অনলি পার্লামেন্ট ক্যান বাই ল, হ্যাঁ না, আইনের মাধ্যমে ইনক্লুড ইন or exclude from the list of scheduled caste specified in the notification। একবার প্রেসিডেন্ট যে নোটিফিকেশানটা বের করলো, যেখানে লিস্ট করে দিল যে এই কাস্টগুলো আজ থেকে এসসি কাস্ট, হ্যাঁ না, সেই জাতিগুলোকে প্রেসিডেন্ট চাইলে বের করতে পারবেন না, প্রেসিডেন্ট কোনো মডিফাই করতে পারবেন না, কেবলমাত্র পার্লামেন্ট করতে পারে, না, পার্লামেন্ট ইনক্লুড করতেও পারেন, পার্লামেন্ট এক্সক্লুড করতেও পারেন। বুঝতে পারছেন? তো আর্টিকেল 341 gives an exclusive and non-justiciable power to the president to specify scheduled caste. Once specified, the list can only be modified by parliament. Neither the executive nor the judiciary can interfere with this list. বুঝতে পারছেন? তো এখানে সুপ্রিম কোর্টের হাতেও কোনো পাওয়ার নেই। এটা আগে মাথায় রাখুন যে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টের হাতে কোনো পাওয়ার নেই, হ্যাঁ না। আর এই কারণেই সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে। তো কি হয়েছিল একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। তো একটা কেস এসেছিল সুপ্রিম কোর্টের কাছে যে একজন হিন্দু ছিলেন আর উনি ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়েছিলেন। তো ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হওয়ার পরে ওই যে হিন্দু ব্যক্তি SC ST প্রিভেনশন, মানে যে অ্যাট্রোসিটিস অ্যাক্ট রয়েছে, মানে SC STদেরকে যে সুরক্ষা দেওয়ার জন্য একটা আইন রয়েছে, সেটা আমরা পড়বো 1989-এর একটা অ্যাক্ট রয়েছে। তো সেই অ্যাক্ট অনুযায়ী একজনের বিরুদ্ধে একটা মামলা করেছিলেন যে উনি আমাকে জাতিসূচক গালিগালাজ করেছেন বা জাতিসূচক কিছু কথা বলেছেন। তো যখন এই কেসটা যায় মানে অন্ধ্রপ্রদেশের মানে হাইকোর্টে, তো হাইকোর্ট বলে যে আপনি আর এখন এসসি কমিউনিটির মধ্যে পড়েন না, হ্যাঁ না, কারণ আপনি ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়েছেন, আর ক্রিশ্চিয়ান যারা তারা এসসি হতে পারে না বা এসসির আওতায় আসে না। এরপর উনিও চলে আসেন সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টেও সেম কথাটা বলে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। বুঝতে পারছেন? তো কেন এই কথাটা বলে? আর সুপ্রিম কোর্ট এই কথাটা বলার সময় যে এখন আর ওই ব্যক্তি ক্রিশ্চিয়ান হয়ে যাওয়ার পরে আর সেই ব্যক্তি আর এখন হিন্দু নেই, মানে এসসি নয়। আর এটা বলার সময় সুপ্রিম কোর্ট এই যে 1950 অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেই প্রেসিডেন্সিয়াল অর্ডারকে ফলো করেই কিন্তু জাজমেন্টটা আসে। এখন আমি আপনাদের একটু আগে বললাম যে আর্টিকেল 341-এ কী বলা হয়েছে? আর্টিকেল 341-এ বলা হয়েছে যে প্রেসিডেন্ট একটা লিস্ট বের করবেন, সেইখানে প্রেসিডেন্ট উল্লেখ করবেন যে কোন কোন জাতিগুলো এসসি হবে, বাস। তো প্রেসিডেন্ট এই আর্টিকেল 341-এর ক্লোজ 1-কে ভিত্তি করেই প্রথমবার 1950-তে একটা লিস্ট বের করেছিল, হ্যাঁ না, এবং সেখানে বলে দিয়েছিল যে কারা কারা এসসি হবে। তো আন্ডার দিস আর্টিকেল দ্য কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার, এর নাম হচ্ছে কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার 1950,
উনি বলেছিলেন যে অরিজিনালি স্টেটেড দ্যাট নো পারসন, है ना, কোনো ব্যক্তি হু প্রসেসেস এ রিলিজিয়ন ডিফারেন্ট ফ্রম হিন্দুইজম, হিন্দুইজম ছাড়া বাকি যে কোনো রিলিজিয়ন যারা প্রসেস করে বা যারা ফলো করেন, শ্যাল বি ডিম টু বি এ মেম্বার অফ শিডিউল কাস্ট। বুঝতে পারছেন যে হিন্দু ধর্ম ছাড়া বাকি যে কোনো ধর্মের মানুষ, না, যে কোনো ধর্মের মানুষ তারা এসসি এর দাবি করতে পারবে না। সেটা 1950-তে বলা হয়েছিল না, 1950 এর প্রেসিডেন্সিয়াল অর্ডারে। পরবর্তীকালে 1957-এ শিখ ধর্মের মানুষদেরও এসসিদের আওতায় আনা হয়। আর 1990-তে মানে 1990 সালে বুদ্ধিস্ট ধর্মের মানুষদের, মানে বুদ্ধ ধর্মের মানুষরাকেও শিডিউল কাস্টের আওতায় আনা হয়। আমাদের এক্সাম পারপাসে এইগুলো মনে রাখতে হবে যে কোন কোন ধর্মের মানুষ। প্রথমে হিন্দু 1950-তে বলেছিল, পরে 1956-এ শিখ ধর্মের মানুষদেরও এসসিদের আওতায় আনা হয়। এরপরে 1990-তে মানে 1990 সালে বুদ্ধিস্টদেরও এসসিদের আওতায় আনা হয়। বুঝতে পারছেন, এটা মনে রাখবেন। আর এই যে অর্ডার, কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার 1950, এই এর উপর ভিত্তি করেই, এই যে ডিসিশনটা বা এই অর্ডারের উপর ভিত্তি করেই সুপ্রিম কোর্ট ডিসিশন দিল যে যেহেতু এখন ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে গেছেন আর খ্রিস্টানের যে রিচুয়াল সেগুলো ফলো করছেন, তাহলে ওই ব্যক্তি আর এসসি এর সুযোগ সুবিধা পাবে না। বুঝতে পারছেন, কনফিউশন ক্লিয়ার। আরেকটা বিষয় যেটা আমাদের জানার, সেটা হচ্ছে যে মনে প্রশ্ন আসবে, তাহলে এসসি, ধরো কোনো হিন্দু এসসি থেকে এসসি হিন্দু সে হয়ে গেল খ্রিস্টান, তাহলে তার এসসি সার্টিফিকেট চলে গেল। কিন্তু যদি কোনো এসটি হিন্দু, সাপোজ কোনো এসটি হিন্দু উনি খ্রিস্টান হয়ে গেলেন, তাহলে কি উনার মানে এসটি সার্টিফিকেট সঙ্গে সঙ্গে চলে যাবে যেমন এসসিদের চলে যায়? কি মনে হয়? তাদের কিন্তু এসটি সার্টিফিকেট যাবে না, হ্যাঁ না? এটার একটা বড় কনসেপ্ট রয়েছে। কেন যাবে না? যে এসটিদের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট, এসটিদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয় আর এসসিদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয়, এদের বেসিসটা কিন্তু আলাদা আলাদা, ভিতটা আলাদা। এসসিদেরকে সার্টিফিকেট দেওয়া হয় তাদের ডিসক্রিমিনেশনের উপর বেস করে, হ্যাঁ না, যে একটা ধর্মের মানুষ জাতের সর্বশেষ নিচে, যেমন আমরা জানি হিন্দু ধর্মের অনেকগুলো ছিল না সিস্টেম, কাস্ট সিস্টেম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো যারা নিচু কাস্টের লোক, যারা মানে অনেক পরিমাণে অস্পৃশ্যতা দেখেছে, তাদেরকে উপরে তোলার জন্য আনা হয়েছে এসসি সম্প্রদায়ের মানে এসসি সার্টিফিকেট বা শিডিউল কাস্ট স্ট্যাটাস। বুঝতে পারছেন, ধর্মের ভিত্তিতে, মানে আর এই যে বিভাজনটা একটা পার্টিকুলার ধর্মে আছে। আর যেহেতু খ্রিস্টান ধর্মে এরকম কোনো ভেদভাব নেই বা ইসলাম ধর্মে এরকম কোনো ভেদভাব নেই, তাই তারা কিভাবে এসসি দাবি করতে পারে যে আমার সাথে ভেদভাব হচ্ছে? বুঝতে পারছেন তো? কিন্তু এসটিতে কিন্তু ধর্ম দেখে, রিলিজিয়ান দেখে কিন্তু আমরা সার্টিফিকেট দিই না। এসটিদেরকে সার্টিফিকেট দেওয়া হয় তাদের একটা ইউনিক কালচার, তাদের ইউনিক একটা ট্রেডিশন রয়েছে, সেই ট্রেডিশনের উপর ভিত্তি করে, হ্যাঁ না, যারা জঙ্গল এরিয়াতে থাকে, হ্যাঁ না, একদম কি বলবো মেনল্যান্ড থেকে মানে শহরাঞ্চল থেকে দূরে, তাদের কালচার আলাদা, সংস্কৃতি আলাদা, সব কিছু আলাদা, সেই জন্য তাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হয়। আর যখন কোনো ব্যক্তি ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হওয়ার পরে তাদের যে মানে ইউনিক যে কালচার, সেই কালচারকে ফলো করবে না, সেই সময় হয়তো তাদের এসটি সার্টিফিকেটও চলে যেতে পারে। বুঝতে পারছেন, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করছি। তো যদি ডাউট থাকে আরেকবার মানে দেখে নেবেন ভিডিওটা। এসসিদের সার্টিফিকেট সঙ্গে সঙ্গে চলে যাবে, অন্য ধর্মের কনভার্ট হলে এসটিদের সার্টিফিকেট সঙ্গে সঙ্গে যাবে না। যদি তারা তাদের কালচারকে ছেড়ে দেয় তখন তাদের যেতে পারে। বুঝতে পারছেন? এখন আমরা এডিটোরিয়ালটি পড়ি। বুঝতে পারছেন, এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো জানার বিষয়। তো কি রয়েছে হেডিং দেখি, ফেথস অ্যান্ড ফেন্সেস। ফেথ মানে কি? ফেথ মানে বিশ্বাস, হ্যাঁ না, কি বিশ্বাস? ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ না। আর ফেন্সেস মানে কি? সীমা, বাউন্ডারিজ, হ্যাঁ না। তাহলে একদিকে রয়েছে আমাদের বিশ্বাস, ধর্মবিশ্বাস, আর একদিকে রয়েছে বাউন্ডারি, বাধা, হ্যাঁ না। কেন এটা বলছে রাইটার? পড়লে জানতে পারবো। লিমিটিং রিজার্ভেশন বেনিফিটস টু স্পেসিফিক রিলিজিয়াস গ্রুপস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই যে লিমিট করা, লিমিটিং মানে লিমিট করা, লিমিট মানে কি? সীমিত করা। তাহলে যে সীমিত করা হচ্ছে, মানে সীমা নির্ধারণ করা হচ্ছে, কিসের সীমা নির্ধারণ করা হচ্ছে? রিজার্ভেশন বেনিফিটের। রিজার্ভেশন মানে জানেন সংরক্ষণ, আর বেনিফিট মানে সুযোগ সুবিধা। রিজার্ভেশনের যে বেনিফিটস, রিজার্ভেশনের যে সুযোগ সুবিধা, সেইগুলোকে যে লিমিট করা হচ্ছে বা সীমা নির্ধারণ করা হচ্ছে, টু কোথায় সীমা নির্ধারণ করা? টু স্পেসিফিক রিলিজিয়াস গ্রুপ। তাহলে একটা বিশেষ একটা রিলিজিয়াস বা একটা ধার্মিক গ্রুপের জন্য সেটাকে লিমিট করে দেওয়া হচ্ছে বা সীমিত করা হচ্ছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা কেমন? অ্যাপ্রোপ্রিয়েট। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে কি?
অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ, হ্যাঁ না, যেটা সুপ্রিম কোর্ট করেছে এটা কিন্তু একদম ঠিক কাজ করেছে, লিমিট করে এটা যথাযথ। কেন রাইটার এই কথা বলছেন যে লিমিট করে দেওয়া হচ্ছে, যে মানে রিজার্ভেশনের যে বেনিফিটগুলোকে একটা পার্টিকুলার ধর্মকে, ধর্মে যে বললাম হিন্দু, শিখ আর বুদ্ধ, এরাই কেবলমাত্র শিডিউল কাস্টের সুযোগ সুবিধা পাবেন বা রিজার্ভেশনের সুযোগ সুবিধা পাবেন। এই যে লিমিট করে দেওয়া হচ্ছে, সীমা নির্ধারণ করা হচ্ছে একটা পার্টিকুলার বা স্পেসিফিক ধর্ম যে ধার্মিক গ্রুপে, এটা হচ্ছে যথাযথ। সেটা আমরা এডিটোরিয়াল পড়লে বুঝতে পারবো কেন রাইটার এইভাবে বলছেন। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের সুপ্রিম কোর্ট, হ্যাজ রিইটারেটেড মানে কি, আগে কিছু একটা বলেছিল আবার সেটাকেই বলছে, তখন আমরা রিইটারেট কথাটা ব্যবহার করি। তাহলে সুপ্রিম কোর্ট পুনরায় বলল, হ্যাঁ না, হ্যাজ দিয়ে V3 রয়েছে, মানে এটা পারফেক্ট টেন্স রয়েছে এখানে। তাহলে সুপ্রিম কোর্ট বলে শেষ, মানে বলে দিয়েছে অলরেডি, একই কথাটাই বলেছে, হ্যাঁ না, সুপ্রিম কোর্ট। এ লং হেল্ড, রিইটারেটেড এ লং হেল্ড মানে কি, যেটা আগে থেকে চলে আসছে, দীর্ঘস্থায়ী, হ্যাঁ না, তখন আমরা লং হেল্ড কথাটা ব্যবহার করি, যেটা মানে এস্টাবলিশড, যেটা আগে থেকেই ছিল, সেই কথাটাই বলেছে সুপ্রিম কোর্ট। ইয়েট এখনো পর্যন্ত কন্টেস্টেড, আর যেটা এখনো পর্যন্ত কন্টেস্টেড মানে কি, যেটা হচ্ছে ডিবেটেড, মানে কি বলবো, ডিসপিউটেড, যেটা বিতর্কিত, সেরকম একটা বিষয়, যে কথাটার মধ্যে একটা বিতর্কতা রয়েছে, মানে কি বলবো, যেখানে একটা ডিসপিউট রয়েছে, সেই কথাটাই বলেছেন। তো কেন ডিসপিউট রয়েছে সেটা আমরা জানবো পরে। প্রিন্সিপাল অফ ইন্ডিয়াজ অ্যান্টি ডিসক্রিমিনেশন জুরিসপ্রুডেন্স, তাহলে কি বলেছেন না, প্রিন্সিপাল মানে নীতি, কার নীতি, ভারতের যে অ্যান্টি ডিসক্রিমিনেশন জুরিসপ্রুডেন্স, ভারতের যে অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে কি, অস্পৃশ্যতার বিরোধী, হ্যাঁ না, অস্পৃশ্যতা বিরোধী মানে বৈষম্য বিরোধী বলতে পারেন, যে বৈষম্য বিরোধী যে জুরিসপ্রুডেন্স রয়েছে সেই কথাটাই বলেছেন। দ্যাট, আর সেখানে কি বলা হয়েছে, সেই জুরিসপ্রুডেন্সে কি রয়েছে, যেটা বলে প্রোটেকশনস অ্যান্ড স্পেশাল প্রভিশনস ফর শিডিউল কাস্ট কমিউনিটিজ। প্রোটেকশন মানে কি, সুরক্ষা, আর স্পেশাল প্রভিশন মানে বিশেষ যে নীতি, হ্যাঁ না, বিশেষ প্রভিশন, বিশেষ যে বিধান বা নীতি, কাদের জন্য, শিডিউল কাস্টদের জন্য, এসসি সম্প্রদায়দের জন্য। উইল বি অ্যাভেলেবল, থাকবে, উইল বি ভবিষ্যতে থাকবে, অ্যাভেলেবল, হ্যাঁ না, অ্যাভেলেবল থাকবে, অনলি শুধুমাত্র টু দোজ, শুধুমাত্র তাদের জন্য, হু যারা প্র্যাকটিস করবে হিন্দুইজম, শিখিজম অ্যান্ড বুদ্ধিজম। বুঝতে পারছেন, এটা সুপ্রিম কোর্ট বলল। সুপ্রিম কোর্ট কি বলল, যে সুপ্রিম কোর্ট সেই আগের কথাটাই বলল, যে কথাটা খুবই বিতর্কিত, এখনো পর্যন্ত বিতর্কিত, যে এসসি সম্প্রদায় বা এসসির আওতায় শুধুমাত্র এই তিনটে ধর্মের মানুষই আসতে পারবেন, এটা সুপ্রিম কোর্ট বলল। তারপরে কি বলছেন রাইটার, দেখুন রাইটার বলছেন এখানে যে দ্য মার্চ 24, এক মিনিট, হ্যাঁ, দ্য মার্চ 24 মানে মার্চের 24 তারিখ, কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট, মানে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, যে রায়, সেটা এরোজ হওয়া মানে রাইজ হওয়া, মানে উঠে এলো, না উঠে এসেছিল, কোথা থেকে, ফ্রম এ খ্রিশ্চিয়ান পেস্টার, একজন খ্রিশ্চিয়ান পেস্টার মানে কি, পেস্টার মানে যাজক, হ্যাঁ না, যারা খ্রিস্টান ধর্মের, যেমন এখানে লেখা আছে এ খ্রিশ্চিয়ান মিনিস্টার, প্রিস্ট বলতে পারেন, তাদের যে কি বলবো খ্রিশ্চান যাজক, মানে যারা আমাদের যেমন পুরোহিত হন সেই রকম আর কি। তো সেই রকম একটা প্রিস্ট থেকে উঠে এসছে, হু মানে সেই প্রিস্ট কি করেছিলেন, হু শর্ট মানে চেয়েছিলেন, হ্যাঁ, সিক এর থার্ড ফর্ম শর্ট, যিনি চেয়েছিলেন প্রোটেকশনস মানে কি, সুরক্ষা, আন্ডার দ্য SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ যে অ্যাক্ট রয়েছে, মানে SC/STদেরকে কি বলবো অ্যাট্রোসিটিস থেকে প্রিভেন্ট করার জন্য, মানে প্রতিরোধ করার জন্য। অ্যাট্রোসিটিস মানে কি, নৃশংসতা বা অত্যাচার থেকে প্রতিরোধ করার জন্য যে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে নিজেকে প্রোটেকশনের জন্য বা নিজের প্রতিরক্ষার জন্য তিনি দাবি করেছিলেন বা একটা মামলা করেছিলেন। কোথায়, ইন অন্ধ্রপ্রদেশে ইনি করেছিলেন, একটা খ্রিশ্চান পেস্টার। দ্য কোর্ট আপহেল্ড, হ্যাঁ না, কোর্ট মানে আমাদের সুপ্রিম কোর্ট, আপহেল্ড করা মানে কি, আপহেল্ড করা মানে হচ্ছে যে বহাল রাখা, হ্যাঁ না, মানে যেটা ছিল সেটাকেই রাখলো। কোনটাকে বহাল রাখলো, যেটা আগে থেকে ছিল সেটাকে। তো কোনটা আগে থেকে ছিল, এ হাইকোর্ট ডিসিশন, যেটা হাইকোর্ট ডিসিশন দিয়েছিল, হাইকোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্তটাকেই আপহেল্ড করলো আমাদের সুপ্রিম কোর্ট। আর হাইকোর্ট কি বলেছিল, হাইকোর্ট বলেছিল যে
এনি মেম্বার অফ দ্য এসসি কমিউনিটি, যে কোনো সদস্য এসসি কমিউনিটি এসসি সম্প্রদায়ের, হু হ্যাজ কনভার্টেড, যে কনভার্ট হয়ে গেছে, যে পরিবর্তন করে নিয়েছে, টু কনভার্টেড আউট অফ দ্য থ্রি রিলিজিয়ন্স স্পেসিফাইড ইন দ্য কনস্টিটিউশনাল শিডিউল কাস্ট অর্ডার 1950, যে 1950 সালের যে কনস্টিটিউশনাল শিডিউল কাস্টের যে অর্ডার ছিল, যে ওইটা একটু আগে আমরা পড়লাম, সেই অর্ডারে যে 3টে ধর্মের কথা বলা হয়েছিল, সেই 3টে ধর্ম বাদে সেখান থেকে যে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছেন, আচ্ছা এটা ইস্যু হয় এই যে শিডিউল কাস্ট অর্ডারটা কার মাধ্যমে, আন্ডার আর্টিকেল 341, সিজেস টু বি অ্যান এসসি মেম্বার। বুঝতে পারছেন, একটু ট্রিকি হিসাবে লেখা রয়েছে, এটা বলতে চাইছেন রাইটার যে, আরেকবার বলে দিই, যে কনস্টিটিউশনাল অর্ডারে যেটা রয়েছে 1950-তে, যেটা আর্টিকেল 341 অনুযায়ী মানে ইস্যু করা হয়েছিল, সেই অর্ডারে যে 3টে ধর্ম ছিল, সেই 3টে ধর্ম বাদ দিয়ে যারা অন্য ধর্ম ফলো করছে তাদের যে এসসি মেম্বারশিপ সেটা সিজ করা হবে। সিজ মানে কি, বন্ধ করা হবে, হ্যাঁ না? তো সিজেস টু বি অ্যান এসসি মেম্বার সেই ব্যক্তিকে। বুঝতে পারছেন, আশা করছি বুঝতে পেরেছেন। তো আর্টিকেল 341 কি সেটা তো বলেই দিয়েছি যে প্রেসিডেন্ট একটা লিস্ট তৈরি করবেন, তারপরে কারা এসসি কারা এসটি সেইটাই। এরপরে কি রয়েছে দেখুন, দ্য অরিজিনাল ডেফিনেশন অফ এসসি, মানে যে অরিজিনাল যে আগের যে ডেফিনেশন ছিল, সংজ্ঞা ছিল এসসির, ইনক্লুডেড, সেখানে ইনক্লুড করা হয়েছিল, অন্তর্ভুক্তি করা হয়েছিল শুধুমাত্র হিন্দুদেরকে, হ্যাঁ। ওই যে বললাম প্রথমে 1950-তে বলা হয়েছিল যে কেবলমাত্র হিন্দুরাই এসসি হতে পারবে, এই ডেফিনেশন দেওয়া হয়েছিল, হ্যাঁ না, আইটি। তারপরে বাট ওয়াজ এক্সটেন্ডেড, তারপরে এই ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে, ওয়াজ এক্সটেন্ডেড, হ্যাঁ না, এক্সটেন্ড করা হয়েছে, পেসিভে লেখা রয়েছে, তো পাস্ট পেসিভ, তো এক্সটেন্ড করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছিল কাদেরকে, শিখদের জন্য 1956-এ অ্যান্ড বুদ্ধিস্টদের জন্য 1990-তে। তাহলে আগে কারা এসসি হতে পারতো, আগে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষরা এসসি হতে পারতো, এখন কিন্তু শিখ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষও এসসি হতে পারবেন। ইন্ডিয়াস ফাউন্ডিং লিডার্স, যারা ইন্ডিয়াকে তৈরি করেছেন, হ্যাঁ না, তাদেরকে বলা হয় ফাউন্ডিং, যারা বানিয়েছে, সেই রকম যে নেতা ছিলেন, যারা লিডার ছিলেন, তাদের মধ্যে ইনক্লুডিং ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তারা ক্লিয়ার, ওয়ার ক্লিয়ার, লিডার্স ওয়ার ক্লিয়ার, ইন্ডিয়াস ফাউন্ডিং লিডার্স ওয়ার ক্লিয়ার, হ্যাঁ না, তারা স্পষ্ট ছিলেন যে দ্য এক্সট্রিম ফর্ম অফ ডিসক্রিমিনেশন, একদম চরম পর্যায়ের যে ডিসক্রিমিনেশন, হ্যাঁ না, যে কী বলবো, বৈষম্য, ম্যানিফেস্টেড ইন আনটাচেবিলিটি, হ্যাঁ না, আর যেটা ম্যানিফেস্টেড হয়, ম্যানিফেস্টেড মানে প্রকাশ হয়, ব্যক্ত হয়, মানে প্রকাশ্যে আসে, কোথায়, আনটাচেবিলিটিতে, মানে কি বলবো, যে আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতা, হ্যাঁ, এর বাংলা এখানে লেখা রয়েছে অস্পৃশ্যতা। তো এই অস্পৃশ্যতার যে উঠে আসে, ওয়াজ ইউনিক, হ্যাঁ না, ওই যে ডিসক্রিমিনেশন হচ্ছে, অস্পৃশ্যতা হচ্ছে, এটা হচ্ছে ইউনিক, ইউনিক মানে কি, যেটা অন্য কোথাও হয়নি এরকম আর কি, সেটাকে ইউনিক বলা হয়, একদম অনন্য, একটা স্বতন্ত্র বলতে পারে, হ্যাঁ না। তো এটা ইউনিক টু হিন্দু সোসাইটি, এটা কেবলমাত্র হিন্দু সমাজেই দেখা যায়, হ্যাঁ না, এই যে ডিসক্রিমিনেশনটা, আনটাচেবিলিটিটা, বুঝতে পারছেন, এটা কেবলমাত্র হিন্দু সোসাইটিতেই দেখা যায়, আর এই কারণেই কেবলমাত্র হিন্দুদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল প্রথমে। বাট কিন্তু পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটিস, রাজনৈতিক এবং সামাজিক যে সত্যতা, মানে সত্যতা, রিয়েলিটিস মানে বলতে পারেন বাস্তবতা, ফোর্সড অ্যামেন্ডমেন্টস লেটার, এই যে বাস্তবতাটা পরবর্তীকালে জোর করেছিল, ফোর্স করেছিল অ্যামেন্ড করার জন্য, সংশোধন করার জন্য এই প্রেসিডেন্সিয়াল অর্ডারে। বুঝতে পারছেন, তাহলে কি 1950-তে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার এসেছিল, যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে বলা হয়েছিল যে কেবলমাত্র হিন্দুরাই হতে পারবেন এসসি, কিন্তু পরবর্তীকালে সোশ্যাল রিয়েলিটিস, বাস্তবতা, হ্যাঁ না, রাজনৈতিক আর সামাজিক বাস্তবতাটাকে মানে কি বলে তুলে বাস্তবতা কি করে, এই যে লিস্টটাকে আবার শিখ এবং বুদ্ধ ধর্মের মানুষের জন্য খুলে দিতে বাধ্য করা হয়, এটাই লেখা রয়েছে। এরপরে কি রয়েছে দেখুন, সুপ্রিম কোর্ট, আচ্ছা সরি, হ্যাঁ, এসসি কমিউনিটিজ বিগেন ইউজিং রিলিজিয়াস কনভার্জন ইটসেলফ এজ অ্যান অ্যাক্ট অফ অ্যাসারশন অ্যান্ড অটোনমি। তাহলে যে এসসি কমিউনিটি, এসসি সম্প্রদায়ের মানুষরা বিগেন মানে শুরু করেছিল, ইউজিং মানে ব্যবহার করতে, কি ব্যবহার করতে শুরু করেছিল, যে ধার্মিক যে কনভার্জন, রিলিজিয়াস যে কনভার্জন, মানে ধার্মিক যে ধর্মান্তর হচ্ছে, মানে এক ধর্ম থেকে অন্য ধর্ম হচ্ছে, এটা ইটসেলফ, এটা নিজেই এজ অ্যান অ্যাক্ট, এটা এক ধরনের কাজ, কেমন কাজ, অ্যাসারশন অ্যান্ড অটোনমি, এটা একটা অ্যাসারশন
হ্যাঁ না, একটা আত্মপ্রতিষ্ঠা বলতে পারেন, হ্যাঁ না, নিজে থেকে, আর একটা অটোনমি মানে স্বাধীনতা। অটোনমি মানে স্বাধীনতা। তো নিজের একটা স্বাধীনতা মানে নিজের ব্যক্তিগত ইচ্ছা। ডক্টর আম্বেদকর, বি.আর. আম্বেদকর হিমসেলফ লেড এ মাস কনভার্জন, এবং আমাদের যে বাবা সাহেব আম্বেদকর ছিলেন, উনি নিজেই নেতৃত্ব দিয়েছিলেন একটা মাস কনভার্জনকে। মাস মানে কি, অনেক জন যখন থাকে, গণ বলতে পারেন, কনভার্জন মানে ধর্মান্তর, গণ ধর্মান্তরকে নেতৃত্ব দিয়েছিলেন। অফ এসসি মেম্বার্স টু বুদ্ধিজম। তাহলে এখানে রাইটার বলতে চাইছেন যে হিন্দু কমিউনিটি এসটি কমিউনিটির মানুষরা নিজেরাই ধর্ম পরিবর্তনকে অনেকটাই সাপোর্ট করেন, যে নিজের ইচ্ছা বলে মনে করেন, স্বাধীনতা বলে মনে করেন। যেমন আম্বেদকর সাহেবই একটা বড় ধরনের কনভার্জন করেছিলেন, ধর্মান্তর করেছিলেন এসসিদের বুদ্ধ ধর্মে। নোটেবলি মানে উল্লেখযোগ্যভাবে উনি কনভার্ট করেছিলেন টু বুদ্ধিজম, হ্যাঁ না, কোথায়, বুদ্ধিজমে, বুদ্ধ ধর্মে, ইন 1956, 1956 সালে। দ্য ইয়ার, সেই বছর যখন অল এসসি কমিউনিটিজ প্র্যাকটিসিং দ্য শিখ রিলিজন, হ্যাঁ, সেই বছর যখন সমস্ত এসসি সম্প্রদায় যারা প্র্যাকটিস করছিল শিখ রিলিজিয়ন ওয়ার ব্রট আন্ডার স্পেশাল প্রভিশনস ইনক্লুডিং রিজার্ভেশন। যখন শিখ সম্প্রদায়কে বললাম না 1956-এ শিখ সম্প্রদায়কেও এসসি এর আওতায় আনা হয়, সেই সময় উনি কনভার্ট করেছিলেন আর কি, মানে কনভার্ট হয়েছিলেন, কনভার্ট হয়েছিলেন, হ্যাঁ না, তিনি কনভার্ট করেছিলেন। এরপরে কি রয়েছে দেখুন। আচ্ছা, যদি ভিডিওগুলো ভালো লাগছে, বুঝতে পারছেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ, হ্যাঁ না, তাহলে আমার ভালো লাগে একটু ভিডিও বানাতে আর কি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই পিডিএফগুলো ডাউনলোড করতে চাইলে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেয়ার আর থিওলজিক্যাল অ্যান্ড লিগাল আর্গুমেন্টস, হ্যাঁ না, এখানে আর্গুমেন্টস হচ্ছে সাবজেক্ট, এইখানে রয়েছে ভার্ব, এখানে একটা ইনভার্জন করা হয়েছে। যা হোক, একটা থিওলজিক্যাল মানে কি, ধর্মতাত্ত্বিক, এবং লিগাল মানে আইন। তাহলে একটা ধর্মভিত্তিক আর একটা আইনি আর্গুমেন্টস মানে হচ্ছে যুক্তি, আর দেয়ার রয়েছে কোথায়, এইখানে রয়েছে। ফর দিস ডিস্টিংশন রিইটারেটেড বাই দ্য কোর্ট। তাহলে এই যে কোর্ট যে একটা অর্ডার দিল, হ্যাঁ না, কোর্ট যে একটা রিইটারেটেড করলেন, যেটা আগে বলেছিল সেটাকেই বললো যে কেবলমাত্র তারাই এসসি আওতায় আসতে পারবেন যারা এই তিনটে ধর্মকে ফলো করে। তো এইখানে একটা ডিস্টিংশন বা বিরোধিতা রয়েছে, একটা থিওলজিক্যাল, একটা লিগাল, একটা ধর্মগত আর একটা আইনগত বিভক্ত রয়েছে। তো এটা কেন বলছেন রাইটার, ইট ইজ অফেন আর্গিউড, এটা প্রায় আর্গিউ করা হয়, যুক্তি দেওয়া হয় যে ইন ক্রিশ্চিয়ানিটি মানে খ্রিস্টান ধর্মে অ্যান্ড ইসলাম, খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মে দেয়ার ইজ নো থিওলজিক্যাল ডিফেন্স অফ ডিসক্রিমিনেশন। এখানে কোনো ধর্মগত ডিফেন্স মানে রক্ষা বলতে পারেন, ডিফেন্স মানে প্রতিরক্ষা, ডিসক্রিমিনেশনের সেরকম কোনো প্রতিরক্ষা নেই। বেস্ট অন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মানে সামাজিক একটা স্তর বিন্যাস, স্ট্র্যাটিফিকেশন মানে স্তর বিন্যাস। যেমন আমাদের হিন্দু ধর্মে রয়েছে স্ট্র্যাটিফিকেশন বা স্তর বিন্যাস রয়েছে, ভাগাভাগি রয়েছে, উঁচু জাতি নিচু জাতি রয়েছে, সেরকম খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মে নেই। দ্যাট Sikhism and Buddhism are part of the civilizational universe of Hinduism. আর এই যে আমি শিখ ধর্মের কথা বলছি বা বুদ্ধ ধর্মের কথা বলছি, এরা আর পার্ট, এরা একটা অংশ কাদের, একটা সিভিলাইজেশনাল মানে হচ্ছে সভ্যতাগত ইউনিভার্স, হ্যাঁ না, বা জগৎ, হ্যাঁ, সভ্যতাগত জগৎ কার, হিন্দুইজমের। মানে এটা শিখিজম আর বুদ্ধিজমেরা হিন্দুইজম থেকেই এসছে। আর এই কারণে দ্যাট ইজ অ্যান আর্গুমেন্ট, এটা একটা দাবি, হুইচ হ্যাজ গেইনড পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল লেজিটিমেসি। আর এই কারণে শিখ ধর্ম আর বুদ্ধ ধর্ম এটা রাজনৈতিক বৈধতা পেয়েছে, রাজনৈতিক সাংবিধানিক বৈধতা পেয়েছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তাহলে দুটো দাবি হয়, একটা দাবি হয় যে কেন খ্রিস্টানরা আর ইসলামরা এসসি এসটির আওতায় আসে না, এসসির আওতায় আসে না, কারণ এখানে কোনো ডিসক্রিমিনেশন হয় না। আর শিখিজম আর বুদ্ধিজম কেন আসে, কারণ এটা হিন্দু ধর্মেরই একটা অংশ, হিন্দু ধর্ম থেকে এগুলা এসেছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এরপরে যেটা রয়েছে দেখুন, আন্ডার এক্সপ্লেনেশন টু আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আর্টিকেল 25 যেটা রিলিজিয়াস ফ্রিডমের কথা বলে, আর্টিকেল 25 না, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। তো সেই আর্টিকেল 25-এর যে এক্সপ্লেনেশন রয়েছে, ক্লোজ 2-তে যেটা রয়েছে, দ্য ডেফিনেশন অফ হিন্দু, হ্যাঁ না, সেখানে হিন্দু এর ডেফিনেশন দেওয়া হয়েছে, ইনক্লুডস যেখানে রয়েছে দ্য শিখ
বুদ্ধিস্ট অ্যান্ড জৈন ফেথস, হ্যাঁ না, যেখানে বলা হয়েছে শিখ, বুদ্ধ এবং জৈন বিশ্বাসের। নিদার দ্য থিওলজিক্যাল নর দ্য কনস্টিটিউশনাল আর্গুমেন্টস, এটা ধর্মতাত্ত্বিকও নয় আর সাংবিধানিকও নয় এইরকম যুক্তি ফর দ্য এক্সক্লুশন অফ কনভার্টস টু ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এই যে কাদের কোনো আর্গুমেন্ট নেই, কোনো যুক্তি নেই, এই যে এক্সক্লুশন করা হচ্ছে মানে বের করে দেওয়া হচ্ছে কাদেরকে, অফ কনভার্টস টু ইসলাম, হ্যাঁ না, এই যে যারা ধর্মান্তর হয়েছে ইসলামে বা খ্রিস্টান ধর্মে, তাদেরকে যে বের করে দেওয়া হচ্ছে ফ্রম স্পেশাল প্রোটেকশন, তাদেরকে যে স্পেশাল প্রোটেকশন দেওয়া হয় SC ST, এই যে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট পড়লাম না 1989, তো সেই অ্যাক্ট থেকে যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সেইটার, হ্যাঁ না, প্রোটেকশন আর লজিক্যালি অর এম্পিরিক্যালি ওয়াটার টাইট, এটা হচ্ছে খুব নিখুঁত বা ত্রুটিহীন। অ্যান্ড হ্যান্স দ্য কোশ্চেন কন্টিনিউজ টু ফাস্ট, আর এই কারণে তাই এই যে কোশ্চেন, এই যে প্রশ্ন, হ্যাঁ না, এটা কন্টিনিউজ এখনও পর্যন্ত থাকছে ফাস্টার বা জটিল, হ্যাঁ না, একটা জটিল হয়ে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, এরকম কোনো সাংবিধানিক বা ধর্মগত যুক্তি নেই যে কেন বের করে দেওয়া হচ্ছে তাদেরকে সেই প্রিভেনশন অ্যাক্ট থেকে, তাই একটা প্রশ্ন উঠে আসছে। খ্রিস্টান অর মুসলিম কনভার্টস, হ্যাঁ না, যারা খ্রিস্টান এবং মুসলিম হয়ে গেছেন, কনভার্ট হয়েছেন যারা হিন্দু ধর্ম থেকে সেই ধর্মে, কন্টিনিউ টু ফেস, তারাও কিন্তু এখনও পর্যন্ত ফেস করছে, সম্মুখীন হচ্ছেন ডিসক্রিমিনেশনের, হ্যাঁ না। ওই যে বললো যে তাদেরকে কোনো স্পেশাল প্রোটেকশনও দেওয়া হবে না, তারা তো SC ST সুযোগ সুবিধা রিজার্ভেশনে তো পাবেই না, কিন্তু তাদের যে প্রোটেকশন দেওয়া হয় সেটা প্রোটেকশনও পাবে না, হ্যাঁ। তো এখন রাইটার বলতে চাইছেন যে খ্রিস্টান এবং মুসলিমরাও কিন্তু ডিসক্রিমিনেশন ফেস করে, বৈষম্য ফেস করে, সাথে সাথে আনটাচেবিলিটিও ফেস করে, অস্পৃশ্যতাও ফেস করেন। ইভেন এমনকি উইদিন দেয়ার নিউ রিলিজিয়াস ওয়ার্ল্ড, এমনকি তারা যে কনভার্ট হয়েছে, ধরো কোনো হিন্দু ব্যক্তি খ্রিস্টান হয়ে গেল, তো খ্রিস্টান হয়ে যাওয়ার পরে যারা অরিজিনালি খ্রিস্টান তারা এদের উপরে আবার ডিসক্রিমিনেশন করে, এটা রাইটার বলতে চাইছেন। তো তারা ডিসক্রিমিনেশন অলরেডি ফেস করছে, তাই না? তো রাইটার তাই বলছেন, আফটার অল, সর্বোপরি ডিসক্রিমিনেশন নিডস নো থিওলজিক্যাল স্যাংশন, হ্যাঁ না, ডিসক্রিমিনেশনের প্রয়োজন কোনো ধর্মতাত্ত্বিক স্যাংশন নয়, কোনো ধর্মতাত্ত্বিক সমর্থনের প্রয়োজন নয় ডিসক্রিমিনেশনের জন্য, যে এই ধর্মে চলে গেলে ডিসক্রিমিনেশন হবে না, ওই ধর্মে চলে গেলে ডিসক্রিমিনেশন হবে না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। বাট কিন্তু দ্য কোশ্চেন অফ দেয়ার ইনক্লুশন, কিন্তু এই যে প্রশ্ন তাদের যে এই যে SC কমিউনিটিতে অন্তর্ভুক্তি করতে হবে, এর যে প্রশ্ন, এটা রিমেন্স, এটা রয়ে যায় এ পলিটিক্যালি সার্চার্ড টপিক, না, সার্চার্ড পলিটিক্যালি, রাজনৈতিকভাবে সার্চার্ড মানে উত্তেজনাপূর্ণ একটা টপিক, উইথ এ কমিশন হেডেড বাই ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া KG বালাকৃষ্ণন এক্সামাইনিং দিস। তাহলে এই যে প্রশ্নটা, যে তারাও যে হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাওয়ার পরে সেই খ্রিস্টান ধর্মে যে ডিসক্রিমিনেশন ফেস করছে, এটার জন্য একটা কি বলবো কমিশন গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে এই হেড করছে আর কি ফর্মার চিফ জাস্টিস, আগের যিনি চিফ জাস্টিস ছিলেন তার নাম হচ্ছে KG বালাকৃষ্ণ, উনি এটা এক্সামাইন করছে, ওনার রিপোর্ট সাবমিট হবে পরবর্তীকালে, তখন আমরা জানতে পারবো। তো এটাও একটা দেখার মতন বিষয়। মেনি দলিত অ্যাক্টিভিস্ট, অনেক দলিত যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন বা কি বলবো কর্মী রয়েছেন, আন্দোলনকারী রয়েছেন, ওনারা অপোজ করছে, বাধা দিচ্ছেন দ্য ইনক্লুশন অফ কনভার্টস উইদিন দ্য এক্সিস্টিং কোয়ান্টাম অফ রিজার্ভেশন। ওনারা বলছেন, বর্তমান যারা দলিত অ্যাক্টিভিস্ট রয়েছেন, ওনারা বলছেন যে যারা কনভার্ট হয়ে গেছেন তাদেরকে আর SC এর রিজার্ভেশন দেওয়া যাবে না, ওই জন্য ওরা আবার আন্দোলন করছেন। তারপরে কি রয়েছে দেখুন, মেনি মেম্বার্স অফ SC কমিউনিটি হু হ্যাভ কনভার্টেড টু ইসলাম রিসিভ বেনিফিট। হ্যাঁ, এখানে রাইটার বলতে চাইছেন যে মেনি মেম্বার্স অফ SC কমিউনিটিস, অনেক SC সম্প্রদায়ের মানুষ, হু হ্যাভ কনভার্টেড, যারা অলরেডি কনভার্ট হয়ে গেছে, ধর্মান্তর হয়ে গেছে, টু ক্রিশ্চিয়ানিটি অর ইসলাম, খ্রিস্টান অথবা ইসলাম হয়ে গেছেন, তারা রিসিভ করে, তারা পায় বেনিফিটস মানে সুযোগ সুবিধা আন্ডার প্রভিশনস, হ্যাঁ না, সেই প্রভিশনের মধ্যে mean for socially and educationally backward classes under Article 15(4) of the Constitution. Article 15 Clause 4 এ বলা হয়েছে যে সরকার চাইলে একটু মানে আর্টিকেল 15 তো ডিসক্রিমিনেশন করার কথা বলা হয়নি, কিন্তু সেখানে এটাও বলা হয়েছে যে সরকার চাইলে যারা ব্যাকওয়ার্ড ক্লাস, হ্যাঁ না, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের সাথে কিছু মানে
এক্সট্রা তাদেরকে কিছু ফেসিলিটি প্রোভাইড করা হবে, হ্যাঁ, এটা রিজার্ভেশনে যেটা বলছে আর কি। তো সেইখানে যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে সেগুলোও কিন্তু তারা ভোগ করছে, তারা কনভার্টও হয়ে গেছে, আবার সেই রিজার্ভেশনের ফেসিলিটিও ভোগ করছে। দ্য কোর্টস ডিসিশন ইজ টু অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ না, দ্য কোর্টস ডিসিশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আর এই কারণে রাইটার বলছেন এই যে সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম যথাযথ, আন্ডার দ্য এক্সিস্টিং লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল স্কিম। যেটা আমাদের বর্তমান যে রয়েছে লিগ্যাল মানে আইনগত আর সাংবিধানিকগত যে স্কিম সেই অনুযায়ী এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ। এবং এনি চেঞ্জ আর যে কোনো রকমের পরিবর্তন ক্যান অনলি কাম, ক্যান মানে পারবে, কাম মানে আসা, পারবে শুধুমাত্র আসতে পারবে থ্রো মানে মাধ্যমে, কার মাধ্যমে, এ পলিটিক্যাল প্রসেস, একটা রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে, অ্যান্ড দ্য লেজিসলেটিভ রুট। আর এই যে আমি চেঞ্জ আনার কথা বলছি, এই চেঞ্জ আসতে পারবে একমাত্র রাজনৈতিকের পদ্ধতির মাধ্যমে আর একটা লেজিসলেটিভ রুট, রুট মানে রাস্তা বা পথ, আর লেজিসলেটিভ মানে আমরা জানি আমাদের যে পার্লামেন্ট রয়েছে বা সুপ্রিম কোর্ট পার্লামেন্ট রয়েছে যেখানে আইন তৈরি হয়, লেজিসলেচার, সেই লেজিসলেচারই পারবে যদি কিছু করতে পারে। তো বুঝতে পারছেন রাইটার বলতে চাইলেন। খুবই একটা ইন্টারেস্টিং আর্টিকেল, যে আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে আমি পিডিএফটাতে এগুলোও অ্যাড করে দিয়েছি, ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি এখান থেকে পড়তে পারেন। তো ডাউনলোড করে নেবেন, আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো একটু পরেই, সবাই ডাউনলোড করে নেবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো বুঝতে পেরেছেন ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে ঠিক বলেছে আইন অনুযায়ী, হ্যাঁ না, যেটা লিগ্যাল আমাদের সংবিধান বলে সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে। কারণ সুপ্রিম কোর্ট কিছুই করতে পারবে না এই ব্যাপারে, সুপ্রিম কোর্টের হাতে কোনো পাওয়ার নেই, পাওয়ার আছে কার কাছে, পার্লামেন্টের আছে। তাহলে পার্লামেন্ট চাইলে এর বিষয়ে কিছু করতে পারে, না হলে কেউ করতে পারবে না, হ্যাঁ না, না হলে যেমন চলছে সেরকমই চলবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।